প্রেম বিষয়ে কথা বলা হলো। এই প্রেম শব্দটি খুব প্রিয় আমাদের, বিশেষ করে বাঙালিরা স্বভাবতই একটু আবেগী প্রকৃতি হয়, এবং বাঙালি সংস্কৃতিও প্রকৃতিতে খুব আবেগী, সৃজনাত্মক, ক্রিয়েটিভ খুব, কিন্তু আবেগটা যেন খুব সহজে চলে। সেই জন্য আমি কালকে না আসছিলাম, আমি বলছি ক্রিসমাস হয়েছে না দুর্গাষ্টমী সাজিয়েছে কি জানি রাস্তায়। বাঙালির উৎসব মহোৎসব করার জন্য কোনো ইস্যু চাই না, তাই না? আমাদের শ্রাদ্ধ মহোৎসব, তাই না? বিয়ে মহোৎসব, জন্মালো মহোৎসব, কিছুতে বাকি নেই। তো যে কোনো বাহানা চাই। তো এখন তো চলবে একটা ফেস্টিভ সিজন পুরো এটা। যিশুর কথাও বলছিল, মানে ঘরেও একটু কথা হচ্ছিল। খুব সহজ, হ্যাঁ, মানে বড়দিন বলে কথা বলতে হবে তার কোনো মানে 25 এপ্রিল হয়তো কথা হয়, এটা তো মননের বা নিজের সাথে যত যাওয়া যায় ততই এরকম মহাপুরুষ সন্ত চলে আসবে, সেটা যে কোনো গোত্রেরই হোক, যে কোনো সম্প্রদায়েরই হোক। আফটার অল ইস্যু তো মন, মাইন্ডকে নিয়ে ইস্যু, মন নিয়ে কথা। তো এই যে যিশুর এই বলতে বলতে আমি ভাবছিলাম যে এই যে কাঁটার মুকুট, হ্যাঁ, আমাদের একটুখানি ছল ছয় নয়নে কি একটা গান আছে না, হাসি মাখা বদনে, হয়ে যায় না ব্যাপারটা এরকম যে হায় রে কাঁটার মুকুট পরিয়ে দিল, কি প্রেমিক ছিল, ওই ভিড়ে আপনিও ছিলেন, আজ হলে আজও থাকবেন, গ্যারেন্টি আছে। এই ও যেমন বলছিল শব্দটা, যে যারা প্রেমিক হয় তাদের সাথে এটা করা হয়েছে কেন, মানে প্রেমিক ছেড়ে দিন, এখানে দুঃখীদের লিস্টে সবার হাত উঠবে, তাই না? তাহলে সবাই দুঃখ পেয়েছে, কাঁটার মুকুট সবাইয়ের মাথায় আছে তো কম বেশি অন্যরকম ভাবে, কেন এটা? দেখুন, যেটা আমার অনুভব বলে বা আমার ভাবনা চিন্তা বলে, খুব সহজ সিদ্ধান্ত আছে কিছু, যেটা ন্যাচারাল ল, রাজা হইয়া রঙ্ক সবকো লেনা হ্যায়, সেটা প্রকৃতি। আজ পর্যন্ত মহাপুরুষরা এসেছে গিয়েছে, সাধারণ মানুষ এসেছে গিয়েছে, গৃহস্থ জীবনে সুখ দুঃখ, যে কোনো ফিল্ডে আপনি এডুকেশনাল ফিল্ডে দেখুন, আপনি ক্রিয়েটিভ ফিল্ডে দেখুন, আপনি প্রফেশনাল ফিল্ডে দেখুন, হ্যাঁ, কিছু সহজ সাধারণ এবং প্রকৃতিগত ল আছে। আপনি মহাপুরুষই হন আর কাপুরুষই হন, এটা আপনার উপর খাটবে, ঠিক আছে? তো এই কাঁটার মুকুট যে পাওয়া হয়েছে এটা শুধু প্রেমের কারণে নয় কিন্তু। আচ্ছা বলুন তো, আপনাদের কার কার মাথায় কাঁটার মুকুট কম বেশি নেই? কার কার বুকে কাঁটা গেঁথে নেই বলুন, হাত তুলুন। একদম দিল সাফ হ্যাঁ, একদম কোনো ব্যথা নেই জীবনে, কে আছে? তাই না? তো এবার কে কে আপনারা যিশুর মতো প্রেম করেছেন এই জগৎকে? আমি কোন জায়গাটা আনতে চাইছি, বুঝতে পারছেন? ব্যথা, এটা প্রেমী ব্যথা নয়। কথাটা এইরকম যে প্রেম যারা করেছে তাদের ব্যথা পেতে হয়েছে, এটা একটা ডিফারেন্ট সিদ্ধান্ত। আর ব্যথা সকলের জন্য বড় সত্য। তার মানে ব্যথার সিদ্ধান্ত এবং প্রেমের সিদ্ধান্ত কোথাও গড়মেল আছে, কোথাও একটু গড়মিল আছে, তাই না? আমার যেটা মনে হয়, যখনই প্রকৃতির ছন্দে হাত দেওয়া হয় তখনই ব্যথা পাওয়াটা ম্যান্ডেট হয়ে যায়। সে প্রেমিক হোক আর সে অপ্রেমিক হোক, যেই হোক, প্রকৃতির যে তাল, সে যা চলতে চেয়েছে, যেভাবে চলতে চেয়েছে, আমি যত দেখছি ততই একটা জিনিস পরিষ্কারভাবে দেখলে আপনারা প্রত্যেকেই দেখতে পাবেন, এটা বিশাল কিছু নয়। যুগ ঘুরে গিয়েছে, মানুষ এসেছে, মানুষ চলে গিয়েছে, হ্যাঁ, ধরুন
হযরত মুহাম্মদ এলেন, জিসাস এলেন, বুদ্ধ এলেন, যারা 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 যত নাম আপনি নিতে পারেন। বিজ্ঞানের ফিল্ডে বিভিন্ন রকমের রিভলিউশন এলো, নতুন নতুন করে বিভিন্ন রকমের যুদ্ধ হলো, নতুন করে গঠন হলো, কিন্তু ভালো করে অবজার্ভ করুন প্রকৃতির একই তাল আর ছন্দ চলছে। কিন্তু আমি একটু আগে কথা বলছিলাম ঘরে, তো আমাদের একজন বলছে, বলে স্বাভাবিকভাবে বেশি বোঝাতে যাবেন না, ঠিক আছে? আমি বলছিলাম তোর কি মনে হয় আমি বোঝাতে যাই মানুষকে? বলছিলাম একটা পরিষ্কার সিদ্ধান্ত আছে জানিস তো, আজ থেকে 5000 বছর আগে এবং আগামী 10,000 বছরেও মাসেস কখনো কিছু বোঝেনি। এটা সিদ্ধান্ত, এবার ভায়োলেট করতে যান। হে অমৃতের পুত্রগণ, কাকে অ্যাড্রেস করা হচ্ছে? ইন্ডিভিজুয়ালকে। তাহলে প্রকৃতির সিদ্ধান্ত যে জনভিড় তারা চলেছে, তারা শুনেছে, হ্যাঁ, তারা হয়নি, তারা বোঝেনি, এবং এতে কোনো দুঃখের কারণ নেই, এটাই স্বাভাবিক সিদ্ধান্ত। কারণ এইভাবে চলে না। দুপুর একটি কথা বলতে গিয়ে আমি বলছিলাম দুটো ভাবে জীবনে অনুশাসন আসতে পারে, এক ভয়ে, দ্বিতীয় প্রেমে। ভয়ে ব্যক্তি ভয়ঙ্কর অনুশাসিত হয়ে যায়, স্কুলে বাচ্চাদের দেখুন, ঠিক? ইয়েস টিচার, আই এম প্রেজেন্ট, একদম ঠিক আছে, টিফিন টাইমে একদম এই সব হয়ে যাবে। আর দ্বিতীয় হয় প্রেমী অনুশাসিত হয়, সহজ অনুশাসন। সে একদম পুরো প্রকৃতির ঐক্য টানে চলে এসেছে, তার মধ্যে আর কোনো ভয় নেই। কাউকে যদি মাথায় বন্দুক ঠেকান, যা বলবেন তাই করবে, সে যা না করেছে তাই করবে। বলে সারা রাত্রি গান কর, বন্দুকটা ধরে বসে থাকুন। যে জীবনে কোনো গান করেনি সেও গান করবে। বলে আজকে সারা রাত্রি ওই ঠান্ডায় শাওয়ারের নিচে দাঁড়িয়ে থাকতে হবে, শুধু গান পয়েন্টে রাখুন। যে 3 দিন স্নান করেনি সেও করে নেবে, নয় কি? ভয়ে ভয়ঙ্কর অনুশাসন হয়, ঠিক? আর দ্বিতীয় অনুশাসন হয় প্রেমে। প্রেমিককে বলতে হয় না রাত্রে কখন ঘুমাবে, যে পড়তে ভালোবাসে তাকে বলতে হয় না কখন পড়তে বসতে হবে। খেতে ভালোবাসে তাকে কিন্তু ভালো ভালো দোকানের, রেস্টুরেন্টের ঠিকানা দিতে হয় না, তাই না? স্বতঃ অনুশাসন, সে অনুশাসিত হয়ে যায়। টু বি অনেস্ট, আমি বলছিলাম মাসেস ভয়ে চলে, মাসেসকে বোঝানো যায় না। মাসেসকে বোঝা যায় না, ক্লাসেস মানে ওখানে তো একটা ইগো এসে যায়, ক্লাস মাস, ওই ব্যাপারটাও তো আমাদের একটা না, মাসকে বোঝা যায় না, আমরা ক্লাসে চলে আসি। এটা অ্যাকসেপ্টেন্স, ক্লাস নয়, ক্লাস নয়। এটার পিছনে কি বলুন তো, সব ফুলেতেই গন্ধ আছে, ঠিক আছে, কিন্তু গাঁদা গোলাপ নয়। এর মধ্যে কি ছোট বড় করা হলো? মাসেস যখন বলছি, আমি যখন বলছি একটা জেনারেল প্যাটার্ন আছে, আপনার মধ্যেও মাসেস আছে, আমার মধ্যেও মাসেস আছে। কিভাবে আছে? আপ টু যতদূর অব্দি আমি মাসেস, আমাকে আপনি বোঝাতে পারবেন না। আমার কিছু টেন্ডেন্সিসকে আমি মাসেস বলছি, জেনারেল টেন্ডেন্সিস আপনার মধ্যেও আছে। তো মাসেস মানে কিন্তু কিছু সমাজের একটা নির্দিষ্ট পার্টকে মাসেস বলছি না, ওই মেন্টালিটি, ওই টেন্ডেন্সিতে চলা, ইনফ্লুয়েন্সড হয়ে চলা, এই সময় যে মানে কি বলবো, যে একটা পুশ আপ এই সিচুয়েশনের, তার মধ্যে উদ্বোস করা, ঠিক আছে? এই যে এর মধ্যে যে চলার যে মানসিকতা, একে আমি মাসেস বলছি, ঠিক আছে? তো মাসেসকে বোঝানো যায় না মানে যখনই কেউ বা মানুষ টেন্ডেন্সি ওয়াইজ চলতে চায়, তাকে কিছু বোঝানো যায় না। আমি বলে দিলাম যে আপনি ভালো মানুষ, এবার আমাকে আর বোঝাতে পারবে না, দেয়ার ইজ এ জাজমেন্ট, ইনি ভালো মানুষ, উনি এবার চুরি করছিলেন, না একটু কম বেশি তো মানুষটা কিন্তু ভালো, বোঝানো যাবে না। কারণ টেন্ডেন্সি যে আপনার সাথে আমার অ্যাটাচমেন্ট আছে, বুঝে যাচ্ছে তো? দেখুন ভালো করে তাকিয়ে, সমাজে আমরা প্রত্যেকে কম বেশি এরকমই, কিন্তু হেট্রেড আর লাভ আমাদের এরকম, কিছু পছন্দ কিছু অপছন্দ, একে আমি বলছি মাসেসের অ্যাটিটিউড। কেউ কেউ থাকবে দাঁড়াও, যে আমার হেট্রেড লাভ যেমন আছে আরেকজনেরও আছে, এবং দুজনে স্বতন্ত্র। এটাকে অ্যাকসেপ্ট করার জন্য একটা উইটনেসিং অ্যাটিটিউড চাই। ওইটাকে আপনি যেটা ক্লাসেস বলছেন, আমি ক্লাস বলছি, লিটারালি এটা কিন্তু একটা আলাদা, কি বলবো, একটা আলাদা রিলম, ওখানে দাঁড়িয়ে কথা বলা হচ্ছে। সবার মধ্যে ওটা আছে, কিন্তু সবাই চট করে প্রকৃতি চায় না এটা উপলব্ধ হোক। আপনি যদি বলেন আপনার স্ত্রীকে যে তুমি পুরুষও নও আমি প্রকৃতিও নয়, তাহলে তৃতীয় জন আসবে না, কারণ প্রকৃতির ওটা চাই না। প্রকৃতি চাই যে 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5 হবে। আপনি যদি বলেন না আমার খিদেও নেই তৃষ্ণাও নেই,
তো প্রকৃতি বলবে না 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 কি বলছো, খেতে হবে, তুই মরে গেলে আমার মানব প্রজাতিটা কি করে এগোবে। টেন্ডেন্সি মানে প্রকৃতি, এই ক্ষেত্রে মাসেস মানে প্রকৃতি। হ্যাঁ, কেউ কেউ দাঁড়িয়ে যাবে একটু, কোন বিবেকানন্দ চেষ্টা করবে ভয়হীন করে দিতে, নাও ভোগ 39 বছরের টাটা। এটা প্রেমের দান নয়, এটা একটা ছন্দের মাঝখানে হস্তক্ষেপ করার ফলাফল নিতে হবে, প্রেশার নিতে হবে না। ছোট বাচ্চাকে বলেছেন চলো এই শোকেসটা তোলা হবে, আপনি বলেছেন ছোট বাচ্চাকে শোকেসটা তুলতে, ঠিক আছে, ছোট বাচ্চা হাত দিয়েছে, এবার আপনি হাত দিয়েছেন, প্রেশার কার উপরে হবে? এটাই হয়। বাচ্চা তার কিন্তু এফোর্ট দিয়েছে, কিন্তু বাচ্চা তৈরি নয় এটা নেওয়ার জন্য। সমাজ এমন শিশু, মননের জগতে, সত্তার জগতে যখনই হাত দেবেন গুরুভার আপনাকেই নিতে হবে। তার ফলে ব্যথা অনিবার্য, কাঁটার মুকুট অনিবার্য। আর দ্বিতীয় অনুশাসন কিসে? একদম সহজ অনুশাসন, আত্মায়। যিশুকে শেখাতে হবে না যে তার হেভেনলি ফাদারকে কখন মনে করতে হয়, ঠিক আছে। তো এই দুটি জিনিস আমি বলছিলাম, যদি সমাজকে যদি প্রেমে না নিয়ে গিয়ে বা প্রেমের জাগরণ না ঘটে যদি ভয়রহিত করে দেওয়া হয়, তাহলে ভয়ঙ্কর ক্যাওস হবে সমাজে। আর এই ক্যাওসকেই যিশুর সময় ভয় পাওয়া হয়েছিল, কারণ যারা সামনে দাঁড়িয়েছিল তারা কেউ প্রেমে ছিল না, এবং তারা একটা ভয়ের সাম্রাজ্য তৈরি করে রেখেছিল। দেবতার নামে, বিভিন্ন রকমের প্রাকৃতিক বিপর্যয়ের নামে, মানুষের দুর্ভাগ্যের নামে, ঠিক আছে, পাপের নামে, শাস্তির নামে। কেন তারা এত বিরাট সাম্রাজ্য? ইহুদি সাম্রাজ্য তো কম ছিল না, না, মিশর একদম ছেয়ে গিয়েছিল, দো বুদ্ধিজমও ছিল সেইখানে, কিন্তু সেখানে কিন্তু ইহুদিদের এত বিরাট প্রতিপত্তি কি করে হয়? বুদ্ধপরস্তি মানেই তো পরবর্তীকালে বুদ্ধের মূর্তি ভাঙার কথা হয়েছিল, তাই না? যখন পরবর্তীকালে ইসলাম শাসন এলো, তার মানে বুদ্ধের মূর্তি হয়েছে আলাদা কথা, কিন্তু যেই সময় বুদ্ধিজম তার পুরো পিকে চলছে, সারা ভারতবর্ষ তো একদম পুরোধা, এছাড়া ভারতের বাইরে বুদ্ধিজমের বিস্তার বিরাটভাবে হয়েছিল চারিদিকে। তো এমনও কথা আছে না যে 12 বছর থেকে শুরু করে জিসাস মিশরে ছিলেন, এবং সেখানে বুদ্ধিজম এবং ইহুদি দুদিনের মাঝখানে থেকে উনি নিলেন। তারপর 30 বছরের পরে না হয় ভারতবর্ষের কথা আছে পরবর্তী সময়তে, তো 3 থেকে 12 ইত্যাদি এমনও কথা আছে, ওখানে উনি থাকেন। তো তাহলে ইহুদিরা তো বেড়ে গেল কি করে, বুঝবেন, ঠিক আছে। এখনকার দিনে আমরা এটি এভারগ্রিন প্রশ্ন, যারা অসৎ পথে চলে তারা জয়ী হয়ে যায় কি করে, তাই না? বারবার এই কথা তো বিভিন্ন ক্ষেত্রে আসে, কি রাজনীতির ক্ষেত্রে, কি সমাজনীতির ক্ষেত্রে, কারণ কোথাও না কোথাও দে আর ফলোইং দ্য প্রিন্সিপাল অফ দিস ইউনিভার্স। ওরা ভয় প্রমোট করেছে। আমি আমাদের জ্ঞানপীঠের বিষয়ে বলছিলাম যে ভলেন্টিয়ার কেন হয় না, এটা হয় না, ওটা হয় না কেন, ইত্যাদি কথা তো আপনাদের সামনে আসছে। বলে এক্ষুনি ভয় প্রমোট করে দেবো, দেখবি। কাল রাত্রিবেলা এখান থেকে মা কালীকে হাঁটতে গেছিলাম, খুব অ্যালার্ট, একদম আপনাদের মধ্যে শ্রদ্ধার চূড়ান্ত জেগে যাবে, এবং এইভাবেই জাগানো হয়, এটাই প্রকৃতির নিয়ম, এইভাবেই চলতে হবে। মহারাজ কালকে কি দেখলেন, ওইখানে কি হলো, ওই একটা চলছে না বিজনেস কালী, গা ছমছম করছে, নুপুর পরে কালে কলকাতায় হাঁটে, আমি ওকে বিজনেস কালী বলি সাধারণত। তো এইরকম যদি করা যায় তাহলে সাকসেস জীবনে পাওয়া যেতে পারে না। গ্রস ফিল্ড ভয় প্রমোট করে দিন। বাচ্চাকে তো ভয় দেখিয়ে তৈরি করা হয় প্রথমে, না, এটা করলে জুজু এসে যাবে, ওটা করলে এসে যাবে। ধর্মের শুরু ভয় থেকে, সহজাত ভয় মৃত্যু ভয় একদম আমাদের ইনবিল্ট আছেই, মানে যে কোনো জিনিস শেষ হয়ে যাবার ভয়। এইটা যদি কোনোভাবে সাইকোলজিক্যালি বুঝে স্থান কাল পাত্র ভেদে প্রমোট করে দেওয়া হয়, যে যার মৃত্যুর ছবি যার কাছে যেমন, যদি কোনো গায়ককে বলা হয় দেখো এই করলে তোমার গলাটা চলে যাবে, তার কাছে মৃত্যু সদৃশ। কোনো যদি শিল্পীকে বলা হয় তোমার হাত চলে যাবে, হ্যাঁ, তার কাছে মৃত্যু সদৃশ। যদি প্রমোট করে দেওয়া যায় এবং তার থেকে বাঁচার উপায় করা যায়, তাহলে এই সমাজে, এই জগতে প্রভাব আনা যাবে। আর দ্বিতীয় প্রভাব আনা যাবে কাউকে যদি একদম তার সত্তায় নিয়ে যাওয়া যায়, যেখানে অভয় স্থিতি, যেখানে যিশু থাকে, যেখানে কৃষ্ণ থাকে, যেখানে আমাদের মহাপুরুষরা যেখান থেকে কথা বলতে চেয়েছেন। কিন্তু মজার বিষয় হয়ে গেল, এই অভয়, এই আত্মায় কাউকে নিয়ে যাওয়া যায় না সে যদি নিজে না চায়।
এটা ইম্পসিবল একটা জোন, যেখানে হাত দেওয়া যাবে না। এখানে যদি প্রত্যেকজন মহাপুরুষকেও বসিয়ে দেওয়া হয়, তেমন হতে পারে আপনাদের মধ্যে একজনেরও কোনো ইমপ্রুভমেন্ট হবে না, যদি আপনি না চান। এত বড় অধিকার অস্তিত্ব আপনাকে দিয়ে রেখেছে। আপনি না চাইলে এখানে যদি যে কোনো ফিল্ডের, যে কোনো, কি বলেন, এই লাইনে কবে থেকে এলেন, যে কোনো লাইনের মহাপুরুষকে বসিয়ে দেওয়া হোক, কিচ্ছু করতে পারবেন না। একই সাথে এই চূড়ান্তহীনতা এবং এই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আমাদের মধ্যে দিয়ে দিয়েছে পুরো অস্তিত্ব। তুমি চাইলে পরমাত্মা হয়ে যেতে পারো, তুমি চাইলে সারাটা জীবন ভয়ে কাটিয়ে যেতে পারো। আর অদ্ভুত ব্যাপার, এই দুটোই যদি কাউকে দেওয়া যায়, কোনো রকম ভাবে যদি দেওয়া যায়, তাহলেই একমাত্র একটা সমান্তরাল স্থিতি আসতে পারে, যার কথা সবাই বলেছে, সন্তুলন, হ্যান ত্যান বলা হয় না, সমাজে স্থিতিশীলতা, সমাজে শান্তি, সো কল রাম রাজত্ব বলা হয়েছে না? ঠিক তাহলে দুভাবে হতে পারে, এক আত্মা আর এক ভয়। প্রকৃতি চায় কি বলুন তো? প্রকৃতি সবসময় চায় না আত্মা থাকবে আর না চূড়ান্ত ভয় থাকবে। কারণ যে কোনো একটা থেকে গেলে, আমি অনেকগুলো বিষয়ের মধ্যে দিয়ে যাচ্ছি, যদি আমার সাথে সাথে না টান বুঝতে পারবেন না, যে কোনো একটা থেকে গেলে প্রকৃতি লয় হয়ে যাবে। সবাই যদি ভীত হয়ে যায়, তাহলে ভয় বলে আর কিছু থাকবে না, জেনারেলাইজ হয়ে যাবে। সবাই মহাপুরুষ হয়ে গেলে, তাহলে মহাপুরুষ বলে কিছু থাকবে না, জেনারেলাইজ হয়ে যাবে। প্রকৃতি কি চায়? ভয়, অভয়, আর এই মাঝের অবস্থা, আপ অ্যান্ড ডাউনস, আপ অ্যান্ড ডাউনস, এটা চলবে। এই যেমন তরঙ্গ, আপ অ্যান্ড ডাউনস, তাতে অ্যাক্টিভনেস অফ ওশেন বোঝা যায়। প্রকৃতি হলো এই অ্যাক্টিভনেসের নাম, কর্ম না, শক্তি। তো কি হবে? মাসেস ভয়ে চলবে, মাঝখানে এসে মহাপুরুষরা নির্ভয়ের কথা বলবে, তাদেরকে আবার এই করে দেওয়া হবে, এই একটা খেলা চলতে থাকে। এটাই খুব সাইন্টিফিক্যালি কৃষ্ণ বললেন, যদা যদা হি ধর্মস্য। কৃষ্ণ বললেন যখন যখন একটু ভয় বেশি হয়ে যায়, তখন এরা অভয়ের কথা শোনাতে চলে আসেন। তখনই প্রকৃতির মধ্যে ভয় উঠবেই, শেষ হয়ে গেলাম, শেষ হয়ে গেলাম। ইহুদিরা যেমন করেছিল, যেমন পোপ পাদ্রীরা করলো, আবার একটা তরঙ্গ চলতে থাকবে। তো এনাদের যে বেসিক্যালি পেন, ইভেন আপনি যে কোনো মহাপুরুষকে ধরে নিন না কেন, এটা হয় প্রকৃতির এই হস্তক্ষেপের একটা টুল হয়ে যায়, হস্তক্ষেপ করছে। রমন মহর্ষির কেন অত পেন হলো না? একদম টুল হননি। তুমি শুনবে তো শুনবে, কারণ রমন মহর্ষির সিদ্ধান্তে রমন মহর্ষি কোনো না কোথাও জানেন যে শোনার সেই শোনে। ভগবান বুদ্ধ এটা বলেছিল, যার বোঝার সে বুঝবে, আর যা না বোঝার সে বুঝবে না। আমি কেন বেকার বলতে চাই, বুদ্ধ কি কিছু হতো না, কিন্তু মাঝখানে এসে কাটি করে দিল দেবতারা, এসে বললো দেখুন, যারা বুঝতে চায় অথচ কোনো রকমের সহায়তা পাচ্ছে না, তাদের তো কিছু হবে। বুদ্ধ ফেসে গেল, বললে হ্যাঁ এটাও ঠিক কথা, এটাও হতে পারে। তাহলে কি হয়ে গেল? বুদ্ধ যে মুক্তি চায় তার টুল হয়ে গেল। এবার এই খুন্তির কি হয় আর কড়াইয়ের কি হয়? টং টং ঘষা হয়, মাজা হয়, ওরা কোনোদিনও স্বাদ পায় না। ঠিক আছে, চিনির বলদ বয় যে চিনির স্বাদ তো পেলে না, তো ওরা স্বাদ পাবে না কিছু, যে আমাদের জন্য নিয়ে এলো আমরা পাবো, কিন্তু বলদকে কি চিনি দেওয়া হবে যে খাও? সেরম ব্যাপার। মহাপুরুষরা যারা টুল হয়, যাকে প্রেমের কথা বলছিল, যিশুর ক্ষেত্রেও সেই একই জিনিস। আমি একটু থাকলে যদি যিশুর বন্ধু হতাম, বলতাম দাদা এইটুকুন কি বুঝতে পারছো না, তুমি এটা বুঝছো, এটা সবার জন্য নয়। হ্যাঁ আনাল হক হক পর কেহনি না থি, কেন হয়তো বলার দরকার? শ্রীরামকৃষ্ণ খুব সুন্দর বলেন, বাহ ওতেও হবে তুমি করো, বাহ ওতেও হবে তুমি করো। ও বিয়ে করেছে, একদম হবে, করো। এই দেখো না, তোমাদের মাও তো আছেন, নবতে আছেন, তার রুটির কথা ভাবতে হয়, এটা ভাবতে হয়, সেটা ভাবতে হয়। পরিষ্কার একটুখানি সাইড কাটালেন, এর ফলাফল কিন্তু ওই ক্যান্সার ফ্যান্সারের গল্পে যাবেন না, ভূত মস্তি মেরে গেছে রামকৃষ্ণ। এই কলকাতা চষে বেরিয়েছে, বাবুদের ঘাড়ে বসেছে, খেয়েছে, নেচেছে, গিয়েছে, চলে গেছে, তাও গাড়ি ভাড়াটা নিয়ে, কোনো মার্সি নেই, বেশ মজায় মজায় চলে গিয়েছে। কিন্তু শরীর খারাপ ছিল। ওই তো বাঁকুড়া সব আছে, সব বাঁকুড়া পুরুলিয়াতে পেট ঠিক থাকে না, তখন তো এমনি কলেরা ম্যালেরিয়ার জায়গা ছিল, তো স্বাভাবিকভাবে শরীরটা খারাপ ছিল, তাহলে অত ধকল শরীরে সহ্য হয়নি। ঠিক আছে, তার সাথে এটাও কথা, কালীঘরের খাবারও সহ্য হতো না পেটে, কম খাওয়া দাওয়া করেননি। আমি ভাবতাম যে শ্রীরামকৃষ্ণ খান দান না, ব্যাপারটা কি? তাহলে কলকাতায় ঘরে, আমরা তো কলকাতায় আসলে এদের তো ওজন 5 কিলো বেড়ে যাচ্ছে, তাহলে রাখে কি করে? সবই খেতেন, ওই খাওয়া, মাঝখানে ঘিয়ে ভাজা লুচি, তো এই করে শরীরটা এই টালমাটাল হয়ে গেছিল এমনিতেও। আর তাছাড়া
12 বছরের একটা সাধনার দখল ছিল। সেই জন্য শরীর হলেন, আরে আনন্দ খুব করেছেন। আবার বিবেকানন্দকে দেখে ঠাকুর বুঝলেন এর টিচিং আছে, এর তো একটা কিছু করবে, চুপ তো বসবে না। বললো চাবি আমার কাছে, তুই কাজকর্ম কর, মানে তুই ভোগান্ত করে নে, তুই লাথি ঝাঁটা খেয়ে নে ভালো করে, যেদিনকে ডাকবি বাবা অবস্থা খারাপ সেদিনকে খুলে যাবো মানে চাবি খুলে দেবো, মানে সেদিনকে নিজেই বুঝে যাবি আর না। শ্রীরামকৃষ্ণ কোনো চাবি রেখেছিলেন যে সব বন্ধ করে রাখলাম? তাহলে যদি সব বন্ধ করে রাখলে তাহলে তুই হৃদয়ের চাবিটা খুলে দিতে পারতেন। বিবেকানন্দের চাবি যদি আপনি লক করতে পারেন, তাই হৃদয়রামের চাবি খুলতে পারেন না? মথুরের চাবিটা খুলে দিতে পারতেন, খাজাঞ্চিদের চাবিটা একটু খুলে দিতেন। কারোর হাতে কারোর চাবি নেই। গুরু একজন, সে শুধুমাত্র অন্তঃকরণ পড়তে জানে, এইটুকুনি। সে স্বামীজিকে দেখে বুঝতে পেরেছিলেন যে এ তো করবে, একে যতই যা বলি না কেন এ না করে থাকবে না। একে ধরে নিয়ে আসছে, স্বামীজি তখন থেকেই ছিল, একে একটু ধরে নিয়ে এলো, আপনি এর একটু ব্যবস্থা করে দিন, ওকে নিয়ে এলো, একে একটু বুঝিয়ে দিন। ঠাকুর ভাবছেন বসে বসে এটা চুপ তো করবে না। হঠাৎ করে বলছে, যখন বলে সমাধি 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 পাগল করছে, তখন বললো যে ঠিক আছে হবে, একটা সময় হবে, নিশ্চয়ই হবে। একটা সময় এলো যখন স্বামীজি অনুভব করলেন যে অমন স্থিতি না থাকা কি, তখন তারপর বললেন যে আমি এভাবে বুধ হয়ে থাকবো। তখন আমাদেরকে একটু ইমোশনাল থাকে না, আমি তাদেরকে অনেক সময় বলি, নাম বলছি না এখানে, যে ওটা আপনি মুখে বলছেন কিন্তু কাজে করতে পারবেন না। তো ঠাকুরও বললেন যে করবি তো, কিন্তু আমি ভাবলাম তুই বটবৃক্ষের মতো হবি, হ্যান করবি ত্যান করবি, ভাবলাম না, ওই না হলেও ঠাকুর না থাকলেও বটবৃক্ষের মতোই হতো। ছোট থেকে কাপড় দেওয়া, এটা দেওয়া ওটা দেওয়া শুরু করে দিয়েছিলেন। সেই জন্য স্বামীজিকে ভুগতে হলো। তো এই যেটা বলছে প্রেম, আরেকটা সহজ সিদ্ধান্ত ওর সাথে আলোচনা করতে গিয়ে বলছিলাম, আমার যেটা অনুভবে বা মনে হয়, প্রেম ম্যানিফেস্ট হতে চায়। আমি বলছিলাম ওই জন্য একটুখানি গুটিয়ে কাটিয়ে নিয়েছি জ্ঞানপীঠের কথা, এই জন্য বলছিলাম যে এখানে যে একটা ভিডিও বেরিয়েছিল এর উপরে, যে নিজের সাথে প্রেমে থাকতে চায় শুধুমাত্র তার জন্য, এই ম্যানিফেস্টের লাফড়ায় যাবই না। সেই জন্য আমি আপনাদেরকে, আপনি যদি মনে করেন আপনাদেরকে বলার জন্য বলছি, আমার কিচ্ছু যায় আসে না, আপনি না শুনলেন না শুনবেন, আমার কি এই অর্থে কিছু করা যায় না, ট্রুথ দেওয়া যায় না, কাউকে দেওয়া যায় না। আপনি যদি তৈরি হন তাহলে প্রকৃতি কোনো না কোনো মাধ্যম ফর ইউ আপনার জন্য বানিয়ে নেয়, তাকে গুরু বলে। গুরু এসে উদ্ধার করে না, আপনি উদ্ধার হতে চাইলে আপনার মধ্যে গুরুর আবির্ভাব হয়, এবং কোনো একটা শরীরধারী, কোনো একটা বই, কোনো একটা ঘটনা ওই কাজটা করে দেয়। আপনার মধ্যে খিদে আছে বলে রেস্টুরেন্টস তৈরি হয়েছে, সেই জন্যই এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট হচ্ছে, আপনার খিদে আছে বলে, আপনার খিদে ওটার জন্ম দিয়েছে। এই নয় যে আমাদের চাষবাস হচ্ছে বলে আমরা খাই, তাই কি? তা তো নয়। যে গুরু আছেন বলে আমরা মুক্ত হই, তা তো নয়। আমাদের মুক্তির স্বতঃ ইচ্ছা, তাই গুরু আবির্ভূত হয়। এবং সেইভাবে দেখলে গুরু আপনার সন্তান, সাধক গুরুর জন্ম দেয়, আপনার আকুতি গুরু হয়। গুরু কোথাও বসে নেই। সেই অর্থে আমি বলি আমি কিছু করতে পারবো না, কেউ কিছু করতে পারবে না, কেউ কিছু করতে পারে না। শ্রীরামকৃষ্ণ আরো সুন্দর করে বলতেন, সময় না হলে পাখি ডিম ফুটায় না। তার মানেটা কি? পাখি কি ডিম তৈরি করতে পারে? পাখি তাড়াহুড়ো হলে? নির্দিষ্ট সময় আসে, পাখি ডিমে তা দিয়ে যাচ্ছে, ওই সময়তেই হবে। গুরু বলে যাচ্ছে, গুরুর বলা যেন সেই গরম, কিন্তু যখন ওই একটা ফার্টিলাইজ হওয়ার জন্য পুরো একদম ম্যাচিওর হয়েছে, তখনই ও জন্মাচ্ছে। তাহলে কি পাখি শুধু গরম দিল বলে জন্মালো? তা তো নয়। ওর ম্যাচিউরিটিতেই কিন্তু ও ডিম ফেটে, শেলটা ফেটে বেরিয়ে আসবে। ঠিক তেমনি আপনার মধ্যে যখন ওই ম্যাচিউরিটি গ্রো করতে চাইবে, গুরুরূপী তাপ আসবে কোনো না কোনো ভাবে। এর মধ্যে কোনো অলৌকিক ব্যাপার নেই, খুব ন্যাচারাল ল আছে। ঠিক আছে? তো ওই জন্য আমি জ্ঞানপীঠের ক্ষেত্রে বলে থাকি যে দেখুন, আমি লাফড়াতে যাচ্ছি না, এই আন্ডারস্ট্যান্ডিংটাই রাখছি না যে কেউ আপনাকে এগিয়ে দিতে পারে, বলে বলে কিছু হতে পারে। আমি পরিষ্কার কথা, আমি আমাদের লাস্ট শিবিরে বললাম, আপনি শুনতে চান তাই বলছি, আপনি শুনতে চাই তাই বলছি। ও বলছে তাহলে বলছেন কেন এখানে? আমি বললাম, বলছিলাম যে তোর কি মনে হয় যে কেউ শুনতে চায় বলে আমি বলি? মেরি মজ হ্যায় ভাই, হাম বলতে হ্যাঁ।
আপনারা এসছেন, কথা বলছি, না আসবেন ওর সাথে বলে নেবো। আম খাওয়া নিয়ে কথাই, দুপুরবেলায় ওর সাথে কথা বলছিলাম, ওর সাথে কথা বলছিলাম। ওদের তো বলি যে মাঝে মাঝে ফোনটা রেকর্ডিংয়ে রেখে দেবে, কখন যে কি হয় ঠিক তো নেই। কারণ এইসব বসিয়ে টসিয়ে দিলেই আমার কম ব্যাপারটা হয় একটু। তো এমনি যদি এখানে যদি বই থাকতো, একটুখানি যদি হালকা ওয়ার্ম লাইট থাকতো, বসে এমনি পড়ছি, তখন হয়তো বেশি আমার ইনসাইটস আসতো। তো ওদেরকে বলি যে ছোট ফোন রেখে দিবি, অ্যাটলিস্ট রেকর্ডিং থেকে যাবে। তো আপনাদের জন্য মোটেই বলছি না। কেন বলছি? এমনি পরিষ্কার স্বার্থ, কিন্তু আপনি মজা আতা হ্যায়। প্রেম ম্যানিফেস্ট হলে ভালো লাগে। আপনি আমার প্রেম ম্যানিফেস্ট হবার মাধ্যম। আপনার মধ্যে যদি জীবনের অভিপ্সা থাকে, তাহলে আমিও আপনাদের মাধ্যম হয়ে যেতে পারি। কিন্তু ব্যাপারটি 1 to 1। আপনি ভার্সেস পরমাত্মা, আমি মাধ্যম। আমি ভার্সেস পরমাত্মা, আপনি মাধ্যম। আপনিও স্বতন্ত্র, আমিও স্বতন্ত্র, ইয়েট দেয়ার ইজ লাভ। একেই প্রেম বলে। এইবার তাহলে এদের কেন কাটার মুকুট তাহলে বললো? এরা কি বুঝতো না? আমি শুরু করেছিলাম ওখান থেকেই, যে যিশুকে আমি বন্ধুর মতো বলতাম। তুমি কি জানো না প্রেম যার যার মতো ম্যানিফেস্ট করে? তুমি কেন বোঝাতে গেলে এত কিছু? এখানেই সমস্যা। যখন ওই নৈর্ব্যক্তিক ইম্পার্সোনাল লাভ পার্সনের সাথে এসে মেশে না, তখন অনেক সময় দুটো জিনিস বলবো, অ্যাজ এ পার্সন, অ্যাজ এ ইউনিভার্স, অনেক সময় কি হয়ে যায়, ব্যাপারটা গুলিয়ে যায়। বলতে ইচ্ছা হয়, ও বলছিল যে বলার, আমি একটু বলতে ভালো লাগে তাই বলে। এই নয় যে চাহিদা যে বলতে হবে বলতে হবে। শুনলে দেখলে আমাদের তাই মনে হবে যে ভগবান বুদ্ধ গিয়ে বলতে চাইছেন, মহাপ্রভু ঘরে ঘরে গিয়ে বলতে চাইছেন। আসল আমার যেটা অনুভবে বলে, ওটা আসল হলো আনন্দ তাদের, যে হরিনাম করতেছে স্বাভাবিকভাবে খুব কমফর্টেবল ফিল করছে। তাহলে প্রেমের স্বভাব হলো প্যার বাঁটনা চাতা হয় আপনি আপকো। ও নিজেকে বিতরণ করতে চায় না। তো চলো একেও বলি, চলো ওকেও বলি। এতে ওনাদের কিছু যায় আসে না যে আপনি নিলেন কি না নিলেন। সেই জন্য নিতাই যারে দেখে তারে বলে, দন্ত্রে তৃণধরি। যারে দেখে তারে বলে, কোনো ভেদ নেই। কেন ভেদ নেই? আমার ম্যানিফেস্টোর একটা মাধ্যম চাই। আমি হরি বলবো, তুমি বললে কি না বললে কিছু না, বললে খুব ভালো, মাতাল মাতাল মিলে গেলে আরো মজা, আর এক সিপ বেশি হবে। যদি না হয়, আমার মদের ভাব আসলেই হলো ভিতরে। ঠিক আছে? এই এটা বুঝতে পারছেন প্রেম স্বতন্ত্র কোথায়, আর প্রেম ম্যানিফেস্ট কেন হতে চায়? এই ম্যানিফেস্টেশন যখন আমি তো আমার প্রেমের জন্য ম্যানিফেস্ট করলাম, কিন্তু এখন যদি আমি ন্যাচারাল লকে ভায়োলেশন করি প্রকৃতির, এই গ্যাদারিংটা এখন 144 ধারা চলছে, আমার জেল হবে কি হবে না, কেস হবে কি হবে না। প্রেম চাই ম্যানিফেস্ট করতে, এবার একটু প্রেমে ম্যানিফেস্টেশন করতে চাই, ল বুঝবে? পুলিশ তো বুঝবে না, সোজা তুলে নিয়ে যাবে, ভেঙে দেবে সবকিছু। তখন কি হবে? আমি হাই হাই করবো। এই হাই হাই হয়েছে মহাপুরুষদের সাথে। তাদের প্রেমের ম্যানিফেস্টেশন এত ছড়িয়ে পড়তে চেয়েছে যে তার ন্যাচারাল লকে ভেঙে দিতে চেয়েছে, আর সেখানে গিয়ে তারা প্রত্যেকে ভুগেছে। আমরা প্রত্যেকেই ভুগবো। মাথায় রাখুন, শুধুমাত্র মহাপুরুষদের ক্ষেত্রে, আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে আপনারা ইন্ডিভিজুয়াল প্রেমিক। যতই যা প্রেম করুন, যখনই তার ন্যাচারাল লকে ভায়োলেশন করবে, একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, ঠিক আছে, সে একই লাভ কিন্তু ম্যানিফেস্ট হতে চাইছে। তখন আমি কি বলি, সাধারণত আপনাদের সাথে তো আলোচনা হয়েছে, ভালো করে প্রকৃতিকে পড়তে শেখো। ভালোবাসা কোনো দোষের নয়, কোন প্রকৃতির ছেলে বা মেয়ের সাথে মিশলে। কারণ প্রকৃতিতে যদি সেই ছেলেটি ফ্রড হয়, বা সেই মেয়েটি যদি এক্সপ্লয়টিভ হয় একরকম ভাবে, যে সবসময় ঘ্যান ঘ্যান করছে কানের সামনে, তুমি প্রকৃতিটাকে জাজ করলে না, দুঃখ প্রেমের জন্য পাওনি, প্রকৃতিকে বোঝনি বলে। বুঝে যাচ্ছে? প্রেম তার স্বভাবে আনন্দ দেয়। হরি বলতেই আনন্দ, ঠিক আছে, আই লাভ ইউ বলতেই আনন্দ। শব্দটাই হবে, দেখুন আই লাভ ইউ যখন কেউ বলে, এই শব্দটি খুব আনন্দদায়ক হয়ে যায় না? সামনে তাহলে ম্যানিফেস্ট হলো। কিন্তু যখন ন্যাচারাল ল ভায়োলেশন হলো, তুমি দেখলে না যাকে বললে সেটা পাওয়ার অধিকারী কিনা, 144 চলছে কিনা ওখানে, হ্যাঁ, সে সুবিধাবাদী কিনা, অনেক কিছু হতে পারে না। মানুষের মন মানে প্রকৃতি, ঠিক আছে, ওই জায়গাটা বুঝে নিতে হয়। বুঝে যাচ্ছে বিষয়টা? তো এই হলো প্রেম। প্রেম তাহলে সিদ্ধান্তকে এতক্ষণ প্যাচর প্যাচর করার, প্রেম তার সহজাত আনন্দ দেয়। আমি যেটা সিদ্ধান্ত মানে আমি যেটা বলতে চাইছি, ঠিক আছে, আপনাদের ব্রেন ওয়াশ নয় যে আমার কথাটা নিন, আমি জাস্ট রাখলাম কথা। প্রেম তার সহজাত আনন্দ দেয়। প্রেম তার সহজাতভাবে ম্যানিফেস্ট করতে চায়, দ্বিগুণ হতে চায়, দ্বিগুণ হতে চায় না। এই খাবারটা দেখ কত ভালো, একে দিলেন একে দিলেন একে দিলেন, আপনি খাননি তবু আনন্দ বেড়ে গেল না একটুখানি? সবাই বললো ভালো ভালো ভালো,
এই ম্যানিফেস্ট হয়ে গেল। বিষয়টা কি ছোট ক্ষেত্রেও যা বড় ক্ষেত্রেও তাই। কিন্তু এবার খাবারটার মধ্যে হয়তো খাবারটার মধ্যে পয়জনাস ছিল, এবারে আপনার কাছে পুলিশ আসবে কিনা? আপনি চেক করলেন না, প্রকৃতি দেখলেন না, হাইজিন কিনা খাবারটা, যাকে দিচ্ছেন সেই খাবারটা খাবার যোগ্য কিনা। ছোট বাচ্চাকে দিলেন আপনি ইলিশ মাছ খেতে, গলায় কাঁটা আটকে গেল, হয়তো আপনার খুব ভালো লাগে ইলিশ মাছ, কিন্তু একটু ছোট বাচ্চা সে তো বোঝে না, সে অ্যাজ ইট ইজ গলায় দিয়ে দিল। আপনার প্রেম ম্যানিফেস্ট হলো, আনন্দ হলো, কিন্তু আপনাকে কেন পানিশেবল হতে হলো? এই কারণে। তো এই প্রেম, যেমন আমরা কাউকে হাগ করি, তাতে কি হয়, আমাদের খুব কমফর্ট ফিল হয়, তাই না? খুব একটা রিল্যাক্সিং জোনে চলে যায়, রিল্যাক্সে চোখটা বন্ধ হয়ে যায়। তখন রামপ্রসাদে এরা গান গেয়ে বলে, জ্ঞান নয়নে প্রহরী রেখো। এই দুটোকে একসাথে যদি কেউ নিয়ে খুব মেলাতে পারে, জ্ঞান বড় খরকশ হয়ে যায়। আপনি কাউকে জড়িয়ে ধরেছেন, চোখটা এরম রেখে দিয়েছেন, কেউ দেখছে না তো, আপনি অনুভব করতে পারলেন না, তাই না? আবার ঠিক তার বিপরীতে আপনি একদম চোখটা বন্ধ করলেন, আর পিছন ধাম করে একটা পড়লো, দেখা গেল কি কোপার্কে দাঁড়িয়েছিলেন, পুলিশ বলে দিয়ে টাকা দে। দুটোই সম্ভব না? তো এইরকম হলো বিষয়। তো মহাপুরুষদের ক্ষেত্রেও যা নিয়ম, কাপুরুষদের ক্ষেত্রেও সেই নিয়ম। আপনি যেমন সমাজে বা সংসারে বা পরিবারের মধ্যে গিয়ে ধাক্কাধুক্কি খান, ওটা প্রেমের কারণে নয়, প্রকৃতি বোঝেননি বলে। মহাপুরুষদেরও তাই। রমন মহর্ষি প্রকৃতিটা বুঝে চুপ করে বসে বললেন, বলে হ্যাঁ ঠিক আছে, আমি কপিন পরে থাকি, ধরে ধরে সানটান করাতে নিয়ে গেলে করবো, নালে না করবো, কোনো চাপ নেই। হ্যাঁ, বলছে যে আপনি এত কিছু বোঝেন, আপনি তো যেতে পারেন, বলতে পারেন, বলে যার দরকার সে আসুক, আমি নামছি না এই পাহাড় থেকে। হ্যাঁ, কোনো ব্যাপার না। 2:30টার সময় টাইম ছিল রমন মহর্ষির সাথে দেখা করার, ঠিক আছে? খেয়ে ঘুমাবেন, তারপরে কামিকে মুক্তির কথা শোনাবেন। ওই অত বড় খাটটা এমনি এমনি নয়। বলছে যখন গুরুদেব ঘুমোতেই যান, তাহলে একটার পর একটা কম্বল, লেপ, তোষক, বাঘ ছাল, উনি থাকবেন তো এমনই। বাঘ ছাল দিয়েছে, অত কম্বল দিয়ে তার মধ্যে উলঙ্গ হয়ে বসে আছে। দেখুন স্বতন্ত্রতা কেমন। হ্যাঁ, খুব ভালোবাসে প্রেম একদম ইন ইটস পিওর ফর্ম, যেটা অষ্টাবক্র বলছে, রমন মহর্ষি বলছে। আমি কৌপিন পরে থাকবো, রমন মহর্ষি কৌপিন পরে থাকবো। ও তুমি দিয়েছো, খুব ভালো কথা, এই পেতে দাও তো। শাল, কাশ্মীরি শাল এনে দিয়েছে, ঠিক আছে? যে শীতের সময় তো পাহাড়ের উপরে তো থাকতেন, একটুখানি মানে একটুখানি চরম ক্লাইমেট ওখানে, স্বাভাবিকভাবে শীতের সময় খুব শীত, পাথর, গরমের সময় খুব গরম, তো দিয়েছেন। ও আচ্ছা, কম্বল নিয়েছেন না, খুব ভালো, পেতে দাও। পেতে তারপরে সাদা সাদা দিয়ে দিল। তখনকার দিনে 2,500 টাকা দিয়ে কাশ্মীরি শাল, বেস্ট কোয়ালিটি কাশ্মীরি শাল এনে দিয়েছেন, নামটা ভুলে যাচ্ছি, কাশ্মীরি একজন ভক্ত, ঠিক আছে? খুব ভালো কথা। কিন্তু আমার পলিসি ঠিকই আছে, বাহ খুব সুন্দর দান, খাটের উপর পেতে দিলে, দিয়ে শুয়ে পড়লেন। আচ্ছা, আপনার গায়ে দিয়ে পারছেন, বলে গায়ে তো আমি দিনা বাবা, তোমার প্রেমকে প্রণাম, কিন্তু আমার স্বতন্ত্রতাকেও প্রণাম। তো এই জিনিসটা উনি হস্তক্ষেপ করবেন না। বলেন কি গানটা মনে বলে না, সেই আমাদের রমন মহর্ষিতে অরুণাচল শিবা বলা হয় না? তো ওইখান থেকে নামেননি। আর মাকে বলছে, মা যদি আসতে হয়, মাকে বলে মাকে আসতে বলো। মাকে সাথে ভালো ব্যবহার করছে, এ করছে। শোনা যায় যে মাও জ্ঞানের পথে এগিয়ে গেলেন, অনেকটা কিছু বুঝলেন, কিন্তু নিজের জায়গায় থাকলেন। সেইখানে কি হলো, স্বাভাবিকভাবে প্রকৃতিগত তার প্রারব্ধ ভোগ করতে হলো, কিন্তু বাকি এই লাফড়া ঝামেলার মধ্যে পড়লেন। তুমি সামলাও। যে এই যে আপনি বললেন যে কিছুই করার নেই, শেষে বোঝা যায়, মানে বুঝতে পারা যায় কি কিছুই করার নেই, আমরা কিছু করতে পারি না, আমাদের হাতে কিছু নেই। এটা তো করে করেই লাস্ট শেষে বোঝে, নাকি প্রথম থেকে কোনো ব্যক্তি বুঝে যাবে যে কিছু? এটা তো হয় না। এই জন্য বলছি, বিবেকানন্দ চেষ্টা করতে করতে শেষ মুহূর্তে ভক্তি যুগে, আমি ঠিকই বলেছেন যে তখন উনি আর কর্ম কথা বলছেনই না। সে একদিন প্রশ্ন করেছিল কতক্ষণ সাক্ষী হয়ে থাকতে হবে, সেরকম ব্যাপার। তো আমিও বলছি, এই যে করে করে শেষে, এই যে করে করে আর শেষে ডিউরেশনটা কিন্তু আপনি আমি মাপবো না, তাই না? কারোর এই মুহূর্তে তত্ত্বমসি সে তো কে তো কোথায় করে করে বুঝতে হলো না তো। আবার কোন বিবেকানন্দকে করে করে বুঝতে হলো ক্ষীর ভবানীতে গিয়ে যে কিছু হয় না। আবার কোনো বুদ্ধ সবকিছু করে খুব শান্তভাবে নির্বাণে চলে গেলেন, হাতটা মাথায় রাখলেন, মহাপরিনির্বাণের যে মুদ্রা তাতে চলে গেলেন এবং সমাধিস্থ হয়ে গেলেন। এই যে করে করে কতক্ষণে হবে, এটা কিন্তু কারোর জন্য কোনো একটা ম্যান্ডেট হতে পারে না যে এতখানি এতখানি এতখানি। কেউ হয়তো 26 বছরে গিয়ে বুঝে গেল, কেউ হয়তো 56তে বুঝলো না, কেউ হয়তো দত্তাত্রেয়ের মতো ছোট থেকেই বুঝছে। আমরা এগুলোকে মিরাকল বলি, এটা নয়, কিন্তু এটাও প্রকৃতি দ্বারা নির্ধারিত।
বডি মাইন্ডের যে প্যাটার্ন, সে কোন টাইপের সাজেশনকে সহজে হোল্ড করে নেবে। আমাদের মহাপুরুষদের জীবনে দেখা যায় না বারবার যে বাবা ছোটবেলায় পড়াচ্ছে এবং বাচ্চা বুঝে যাচ্ছে, এই অর্থেই বলা। কিন্তু এই যে করে করে শেষে, এই দুটো কথা, করতে করতে এন্ড, এটা কারো 3 দিন হতে পারে, কারো 3 বছর হতে পারে, ঠিক আছে, বোঝা যাবে না। এবং এর উপর ভিত্তি করেও কিন্তু ছোট বড় বলা যাবে না। এটা তার জার্নি, এটা তার ম্যাচুরিটি লেভেল। হ্যাঁ, মানুষের বাচ্চা চোখ ফুটবে কতদিনে, গরুর কতদিনে, পাখির কতদিনে, এটা কিন্তু তার কনফিগারেশন ওয়াইজ হবে। তো ওই করে করেটা এমন মনে করবেন না যে ব্যাপারটা করে করে নিই না, একদিন বুঝে যাব। আবার তার সাথে এই জন্য এই কথাটা বলি, হতে পারে সারা জীবনই বুঝবেন না, সারা জীবনে লাথি আটাকে কাটাতে হবে, এর ধাক্কা ওর ধাক্কা, সাইকোলজিক্যাল পেন, বঞ্চনা, নিজেকে খুব ভিতর থেকে সাফোকেটিভ ফিল করা, সারা জীবনই হয়তো কেটে গেল। আপনি কি করে জানবেন যে আপনার জন্য কি অ্যালোটেড? এই জন্য সূত্র বারবার সকলে এক কথা বলেছে, বেস্ট এফোর্ট ফর দ্য টাইমিং আপনি দিন। আমি যেটা বলি, যতটা এই মুহূর্তে বুঝতে পারছো করো, কি জানি নেক্সট মুহূর্ত তোমার জন্য ব্রহ্মজ্ঞানের মুহূর্ত না নেক্সট মুহূর্ত শেষ নিঃশ্বাসের মুহূর্ত, ঠিক তো নেই, তাই না? তাই এই সময় বেস্ট এফোর্ট দিন, এটাই আছে হাতে। এই করে করে আপনার জন্য কতখানি, আর শেষ আপনার কোথায়, আপনার করার শেষ না জীবনের শেষ, সেটা আপনিও জানেন না। সেই জন্য এখন আছে আপনার হাতে, করুন, ঠিক আছে।